আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শীতের সন্ধ্যায় যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চমৎকার কিছু আড্ডা দিব। আলোচনা এবং আড্ডা, প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা হবে। আপনারা একটু লাইভ সেশনটি শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে একটু জানান। শোনা যাচ্ছে কিনা? এই মুহূর্তে যারা লাইভে আছেন শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান। শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানান। আমাদের সাথে কে কে আছেন এই মুহূর্তে, দেশ অথবা দেশের বাইরে থেকে একটু কমেন্টস করে জানান। আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যারা লাইভ আছেন একটু কমেন্টস করেন। আমাদের সাথে আনিসুর রহমান আছে, শোনা যাচ্ছে? আনিস শোনা যাচ্ছে, আনিসুর রহমান শোনা যাচ্ছে। আনিস দেখতেছে কোথা থেকে, কোথা থেকে দেখতেছেন? ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট বলে, এইচডি হোম ডিস্ট্রিক্ট। আর কে আছেন লাইভে একটু কমেন্টস করেন। আমাদের হাবিবুর রহমান কমেন্টস করেছে। হাবিবুর রহমান সাতক্ষীরা থেকে দেখতেছে। আচ্ছা, আর কেউ? একজন কমেন্ট, আমাদের আনিসুর রহমান পটুয়াখালী থেকে দেখতেছে, বরিশাল বিভাগের পটুয়াখালী ডিস্ট্রিক্ট থেকে দেখতেছে। আর কে দেখতেছেন একটু কমেন্টস করেন। আমরা আজকে আলোচনা করবো হলো মূলত সংখ্যা নিয়ে। সংখ্যা সংখ্যা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব, এই বাস্তব সংখ্যা টপিক্স নিয়ে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিক্স, বেসিক টপিক্স। আর কেউ একটু কমেন্টস করলে আমরা শুরু করতে পারি দ্রুত। প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। হ্যাঁ, প্রশ্নের বেসিসে। হাবিবুর রহমান তো বলছে শোনা যাচ্ছে। আর আচ্ছা, আমরা শুরু করে দিই সংখ্যা থেকে। সংখ্যার আমরা একেবারেই বেসিক আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন আছে এখানে, আমরা প্রশ্ন থেকে আলোচনায় চলে যাব। এখানে প্রশ্ন আছে, বর্তমান যে সংখ্যা গণনা পদ্ধতি আছে, এই যে সংখ্যা গণনা করি আমরা 1, 10, 20, 30, 50, এই যে সংখ্যাগুলো লিখি, এই সংখ্যা গণনা পদ্ধতির নাম কি? সংখ্যা গণনার পদ্ধতির নাম কি? আপনারা একটু কমেন্টস করে জানান। একটা আছে আরবীয় পদ্ধতি, একটা আরবীয় পদ্ধতি আছে, আরেকটা আছে হিন্দু আরবীয় পদ্ধতি, আরেকটা আছে 10 গুণোত্তর পদ্ধতি, আরেকটা অপশনের সবগুলো। কোনটা উত্তর হবে একটু কমেন্টস করে জানান, কোনটা উত্তর হবে? আরবীয় পদ্ধতি আছে, হিন্দু আরবীয় পদ্ধতি, 10 গুণোত্তর পদ্ধতি, আর সবগুলোই। কোনটা হবে? উত্তর উত্তর দেওয়ার পরে আমরা আলোচনা করব কোনটা সঠিক।
আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন যারা যারা লাইভে আছেন। প্রশ্নটা হলো কি, বর্তমান যে সংখ্যা গণনা পদ্ধতি করি আমরা যে লিখি যে 100, 1 2 3 কে আমরা বলি 123, এই যে 123 বা 345, 3557 ধরেন, হ্যাঁ 43,560, 570, এই সংখ্যাগুলো লিখি। এই সংখ্যা গণনার পদ্ধতি কোন পদ্ধতি, পদ্ধতিটার নাম কি? একটু কমেন্টস করে জানান আপনারা। কমেন্টস করে জানাতে হবে যে উত্তর কোনটি, সঠিক উত্তর কোনটি। আমাদের সাথে হাবিব আছে, হ্যাঁ আনিসুর রহমান, যারা আছেন কমেন্টস করে একটু জানান সঠিক উত্তর কোনটি। আমরা উত্তর অবশ্যই দিব, তার আগে আপনারা একটু জানালে ভালো হয়। আরবীয় পদ্ধতি হবে, হিন্দু আরবীয় হবে, না 10 গুণোত্তর পদ্ধতি হবে, না সবগুলোই হবে? কোনটা সঠিক উত্তর? আচ্ছা, উত্তর কেউ দিচ্ছে একটু? হ্যাঁ, এমডি আলী, আলী আমাদের একজন গণিতের লোক, গণিতের শিক্ষক বলা যায়। আলীর কাছে প্রশ্ন, বর্তমান সংখ্যা গণনার পদ্ধতির প্রাচীন নাম কি? আরবীয় পদ্ধতি, না হিন্দু আরবীয় পদ্ধতি, না 10 গুণোত্তর পদ্ধতি, না সবগুলো? কোনটা সঠিক উত্তর? একটু কমেন্টস করেন, সঠিক উত্তর কোনটি? কমেন্টস আশা করতেছি আলীর কাছ থেকে। এমডি আলী স্কুল শিক্ষক একজন। বর্তমান সংখ্যা গণনার পদ্ধতির নাম কি? কোনটা সঠিক উত্তর হবে? কমেন্টস করতে হবে। উত্তর আনিসুর উত্তর বলছে গ, মনিরুজ্জামান বলছে ঘ, সবগুলোই। দেখি আরেক দুইজন দুই রকম উত্তর দিছে, আরেকজন উত্তর দেখ, তিনজনের উত্তর আমি ব্যাখ্যা করব। হ্যাঁ হ্যাঁ, কোনটা সঠিক? আলী উত্তর দেয়। সবগুলো আনিসুর রহমান, এবার উত্তর চেঞ্জ করে দিছে আবার। না, আরেকজনটা দেখে চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমরা বলি বিষয়টা কি, বর্তমান যে সংখ্যা গণনা পদ্ধতি, হ্যাঁ এই বর্তমান সংখ্যা গণনা পদ্ধতির যদি বলেন তাহলে ডিজিট, এই ডিজিট আবিষ্কার করে 0 থেকে 9 পর্যন্ত এই ডিজিটগুলো প্রথমে আমাদের দুনিয়াতে পরিচয় করাই দেন হিন্দু পণ্ডিত আর্যভট্ট। ষষ্ঠ শতাব্দীতে আর্যভট্ট 6ষ্ঠ শতাব্দীতে এই 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এই 10টা ডিজিট ব্যবহার 10টা ডিজিট পরিচয় করিয়ে দেন। হ্যাঁ, জিরোর পরিচয় দেন। জিরো আগে ছিল না, আর্যভট্টের আলোচনার আগে জিরো দুনিয়াতে ছিল না। মানে জিরো নামে কিছু আছে, একের আগে কিছু আছে, এটা মানুষ জানতো না। একের আগে কিছু আছে জানতো না। জিরো আবিষ্কার করে হিন্দু পণ্ডিত আর্যভট্ট, এবং 10টা ডিজিটও তিনি প্রথম পরিচয় করিয়ে দেন। এই যে 10টা ডিজিট ব্যাপারে সংখ্যা গণনা পদ্ধতি, এটা শুরু করে হিন্দুরা। আর্যভট্ট পরবর্তী, হ্যাঁ আপনার আরেকজন হিন্দু পণ্ডিত ছিলেন, উনি শুরু করছিলেন। তবে এটা সংখ্যা গণনায় ব্যবহার করে বা পৃথিবীব্যাপী বিখ্যাত করে যিনি, তারা হলো আরব। এই জন্য এই পদ্ধতিটাকে আরবীয় পদ্ধতি বলা হয়। তবে কথা আছে, যেহেতু এটা হিন্দুরা শুরু করছে, আবিষ্কার করছে হিন্দুরা, কিন্তু এটাকে সংখ্যায় রূপ দিছে, মানে ডিজিট ব্যবহার করে সংখ্যা বানানো, এটা করছে আরবরা। কিন্তু ব্যবহার শুরু করছিল কারা? হিন্দুরা। এই জন্য অনেকেই এটাকে হিন্দু আরবীয় প্রণালীও বলতো। কিন্তু এই যে সংখ্যা গণনা করি, এটা কিভাবে করি দেখেন। আমরা যে লিখি 34, এটা মানে হলো, এই 4 মানে হলো 4 গুণ 10⁻�0, আর এই 3 মানে হলো 3 ×
10 10 গুণ বাড়ে। এটা হলো এই 3 এর মান হলো 30 আর এই 4 এর মান হলো 4, 30 যোগ 4 34, 10 টু দি পাওয়ার 0 মানে 1। তো এই 10 গুণ করে বাড়ে, এই 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 ঘর থেকে এই ঘর 10 গুণ বাড়বে, আরেকটা দিলে 10 গুণ বাড়ে। তাহলে এটা এই সংখ্যাটা 10 গুণ করে বাড়ে, বাম দিকে গেলে 10 গুণ করে বাড়ে। এই জন্য এই পদ্ধতিটাকে 10 গুণোত্তর প্রণালীও বলা হয়। তাহলে আসলে উত্তর হবে এইটা সবগুলো, কারণ এটাকে হিন্দু আরবীয় প্রণালী বলা যায়। আবার হিন্দুরা এটা শুরু করছিল, এই জন্য অনেকে হিন্দু অ্যারাবিক বলে, কিন্তু যে আবার এটা 10 গুণ করে বাড়ে এই জন্য 10 গুণোত্তর প্রণালীও বলা যায়। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে, সঠিক উত্তর কোনটি হবে? আশা করি বুঝতে পারছেন, সঠিক উত্তর হবে সবগুলো। উত্তর হবে সবগুলো। অনেক আমাদের সাথে আরেকজন গণিত শিক্ষক দেখতেছেন, এম মাসুম, ঠিক আছে, এম মাসুম আমাদের সাথে দেখতেছেন, উনি একজন গণিত শিক্ষক বটে। যা হোক, ভালো লাগছে। তাহলে আমরা দেখলাম যে বর্তমান সংখ্যা গণনা পদ্ধতির নাম হলো সবগুলোই, সবগুলোই যে কোনো একটা, আরবীয় বলতে যায়, হিন্দু আরবীয় বলা যায়, 10 গুণোত্তর বলা যায়। বর্তমান আধুনিক নাম, একবার লেটেস্ট নাম হলো, লেটেস্ট নাম হলো, এটা লেটেস্ট নাম হলো দশমিক, দশমিক প্রণালী। এটা একেবারে লেটেস্ট নাম, বা ডেসিমাল সিস্টেম, ডেসিমাল, ডেসিমাল সিস্টেম, এটা একেবারে লেটেস্ট নাম। বর্তমান সংখ্যা গণনা পদ্ধতিকে বর্তমানে ডেসিমাল বলা হয়। দশমিক, দশমিক মানে 10 ভাগের 1 ভাগ, দশমিক শব্দের অর্থ 10 ভাগের 1 ভাগ, 10 গুণ থেকে 10 ভাগ, দশমিক আর কি, আধুনিক বর্তমানে। এরপরে আমরা আসি পরেরটায়। এবার একটা প্রশ্ন দিছি, এটা সবাই একটা অ্যান্সার করার চেষ্টা করবেন। এখানে একটা প্রশ্ন আছে, নিচের কোনটি সংখ্যা নয়? সংখ্যা নয় বলছে। আপনারা একটু ভেবেচিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করুন, উত্তর দিলে ব্যাখ্যা করব। প্রশ্নটা হলো নিচের কোনটি সংখ্যা নয়। দেখি কে কে উত্তর দেয়। সবাই যারা কমেন্টস আছেন লাইভে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। লাইভ হবে প্রশ্ন, মানে উত্তর না দিলে তো আমি আসলে লাইভ হবে না জিনিসটা। লাইভ মানে কি? কমেন্টস এবং শেয়ার করতে হবে, তাহলে না লাইভ হবে। হ্যাঁ, তারপরে একটু যারা আছেন এই মুহূর্তে লাইভে আছেন একটু কমেন্টস করবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন, যাতে আমরা বেশি অনেক লোকের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, আশা করি উপকার পাবেন, কিছু উপকার তো হবে ইনশাল্লাহ, কিছু বেসিক বিষয় শেখা হবে। তারা একটু কমেন্টস করেন, নিচের কোনটি সংখ্যা নয়? 15 খানা আছে, 1007 আছে, 7 আছে, 8টি আছে। প্রশ্ন বলছে কোনটি সংখ্যা নয়, কোনটি সংখ্যা নয়। প্রশ্নটা হলো কোনটি সংখ্যা নয়। দেখি কে আগে উত্তর দেয়। সঠিক ভুল যাই হোক, উত্তর দিতে হবে। ক খ গ ঘ, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর আশা করছি আপনাদের কাছ থেকে। কোনটি সংখ্যা নয়, কোনটি সংখ্যা নয়। অপশনে কি আছে? 15 খানা, 1027, 7 আর হলো 8টি। এখনো কেউ উত্তর দেয়নি আমাদের। কোনটি সঠিক উত্তর? যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু কমেন্টস করেন, কোনটি সংখ্যা নয়। একজন বলছে খ, হাবিবুর রহমান খ বলছে, 1027 সংখ্যা না বলছে। আচ্ছা, আর কেউ কমেন্টস করেন একটু। সংখ্যা নয়, প্রশ্নের উত্তরটা কোনটি হবে সেটা জানতে চাচ্ছিলাম। হাবিবুর রহমান কমেন্টস করছেন। মনিরা মার্টিন মিতু, আমাদের মিতু একজন আছে রংপুর থেকে সম্ভবত। হ্যাঁ, কমেন্টস করেন কোনটা সংখ্যা নয়, একটু কমেন্টস করতে হবে, কমেন্টস না করলে তো হবে না। হ্যাঁ, উত্তর জানতে চাচ্ছিলাম। এখনো কেউ কমেন্টস করে নাই। আচ্ছা, আমি বলে দিই। দেখেন কোন সংখ্যা না বলছে। 15 খানা যখন এই সংখ্যার সাথে, সংখ্যার সাথে টি, টা, খানা, খানি থাকলে এটি পরিমাণবাচক সংখ্যা হয়। পরিমাণবাচক
সংখ্যা, নিশ্চিতভাবে কোনো সন্দেহ নাই, এটা সংখ্যা, পরিমাণবাচক সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমাদের টিটা খানাখানি আছে, তাহলে এটা সংখ্যা, কোনো সন্দেহ নাই, এটা সংখ্যা, এটাও সংখ্যা। বাকি থাকলে এই দুইটা। 1027, 1027 কি সংখ্যা না? এটাও অবশ্যই সংখ্যা। 1027 কি সংখ্যা, কারণ 1027 4 অঙ্কের একটা সংখ্যা, 4 অঙ্কের একটা সংখ্যা। এবার 7, 7, 7 কি সাতক্ষীরা থেকে আমাদের আব্দুর রহমান দেখতেছে, ভেরি গুড। ইরশাদ ইমা অ্যান্সার দিছে গ, ইমা অ্যান্সার দিছে গ। আচ্ছা আচ্ছা, আর কেউ অ্যান্সার দেয় নাই তাহলে? ইমা দিছে, ধন্যবাদ আব্দুর রহমানকে সাতক্ষীরা থেকে। ইরশাদ ইমা কোথা থেকে দেখতেছেন হোম লিস্টটি বলবেন। এখন এইটা এইটা আসলে সংখ্যা না, এটার অ্যান্সার, এটার শেষ পথে অ্যান্সার। কারণ 7 অঙ্ক বলা যায়, শুধু অঙ্ক, শুধু শুধু 0 থেকে 9 পর্যন্ত 10টি হলো কি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক। তবে এই অঙ্কগুলোর সাথে বৈশিষ্ট্য লাগালে, যেমন 0 একটি পূর্ণ সংখ্যা, 7, 7 কখন সংখ্যা হবে? যখন আমরা বৈশিষ্ট্য লাগাবো, বলবো 7 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মূলদ সংখ্যা, 7 একটি পূর্ণ সংখ্যা, তখন এটা কি হয়ে যাবে? সংখ্যা হয়ে যাবে। শুধু 7 এটা কি ডিজিট। তাহলে এখানে এই তিনটা ক, খ, ঘ এগুলো অবশ্যই কি সংখ্যা। তাহলে এইটাই শুধু সংখ্যা না, এটা বলা যায়, এটাকে ডিজিট বলা যায়, এটা তাহলে সংখ্যা না। আশা করি বুঝতে পারছেন, বোঝা গেছে কিনা? ইমা তো উত্তর সঠিক দিছিলেন। আব্দুর রহমান, আর যারা আছেন লাইভে, বোঝা গেল কিনা একটু আওয়াজ দিয়েন। হ্যাঁ, বোঝা গেলে আমরা সামনে আগাবো, বিষয়টা বোঝা গেলে আমরা একটু সামনে আগাবো। আশা করি বুঝতে পারছেন। আলী হোসেন, এ হোসেন, এ হোসেন নাম কেন ছদ্মনাম, এখনো চাকরি করেন সরকারি? এ হোসেন হলো, সঠিক নাম হলো সম্ভবত সুমন, সুমন আহমেদ। এ হোসেন, বুঝতে পারছি, আপনাকে চিনতে পারছি, চিনতে পারছি আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখলাম উত্তর হলো 7, 7 হলো সংখ্যা না, ডিজিট। এটা কি ডিজিট। এবার তাহলে উত্তর হলো 7। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন। এরপর আমরা একটু বেসিক আলোচনা করি, বাস্তব আর অবাস্তবের বিষয়টা নিয়ে আলোচনা করি, বাস্তব এবং অবাস্তবের আলোচনা করি। বাস্তব সংখ্যা কি? বাস্তব, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা এর একটু আলোচনা হবে। রিয়েল নাম্বার, ইংরেজিতে বলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। যে সংখ্যার, যে সংখ্যার, খেয়াল করেন বিষয়টা, যে সংখ্যার বর্গ, বর্গ ধনাত্মক, বর্গ কি ধনাত্মক, তাকে বাস্তব সংখ্যা বলে, বাস্তব সংখ্যা। বিষয়টা কি? বর্গ ধনাত্মক। এখানে জিনিসটা হলো এটা, এটা হাইলাইট করেন, বর্গ ধনাত্মক, বর্গ ধনাত্মক। তাহলে যদি কোনো সংখ্যার বর্গ ধনাত্মক হয়, তাহলে এই সংখ্যাটা বাস্তব হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? বর্গ ধনাত্মক করে কি হবে? বাস্তব হয়ে যাবে। যেমন আমি যদি লিখি -3 স্কোয়ার করলে 9 হয়, তাহলে -3 এটা একটা বাস্তব সংখ্যা। আবার দেখেন √2 এটাকে বর্গ করলে 2 হয়ে যায়, এটা একটা বাস্তব সংখ্যা। তাহলে এই জাতীয় যে কোনো সংখ্যা যদি রুট করলে, স্কোয়ার করলে, বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায়, সেটা বাস্তব সংখ্যা। তাহলে আমরা যদি এরকম মাইনাস সংখ্যা, -2, -1, 0, 1, 2, √2, -√3, এগুলো সবই, এই সবগুলো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। কারণ আমরা বলছি যে সংখ্যার বর্গ করলে ধনাত্মক হয়ে যায়। জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, প্রাথমিকের সম্মানিত শিক্ষক একজন জহিরুল ইসলাম, আমাদের মেধাবী স্টুডেন্ট। আশা করি জহিরুল আরো বড় বড় গ্রেডে চলে যাবে চাকরিতে, প্রাইমারি থেকে হাই স্কুলে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম, তাহলে মাইনাস মাইনাস থাকলে অসুবিধা নাই, বর্গ করে যদি পজিটিভ পাওয়া যায়, ধনাত্মক হয়ে যায়, সংখ্যাটা কি হয়ে যাবে? বাস্তব হয়ে যাবে। এই সবগুলো সংখ্যা বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সেটকে, বাস্তব সংখ্যার সেটকে বড় হাতের আর, আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে কি? আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বিষয়টাকে বুঝতে পারছেন? তাহলে আমি এবার আসি অবাস্তব। অবাস্তব, বাস্তব সংখ্যার সেট হলো আর। এই যে আর হলো রিয়েল, তাই আর। বাস্তব জিনিসের, বাস্তব যে কোনো জিনিসের সেট আছে। কথা কি বুঝতে পারছেন? বাস্তব যে কোনো জিনিস কি আছে? সেট আছে। বাস্তব যে কোনো জিনিসের কি থাকে? সেট থাকে। এই যে তাহলে বাস্তব সংখ্যার সেট হলো আর দ্বারা প্রকাশ করা, বড় হাতের আর, ক্যাপিটাল আর হবে। এবার আসি অবাস্তব। অবাস্তব, বাস্তব সংখ্যা বুঝলাম, এটা অবাস্তব। আসি
অবাস্তব সংখ্যা, অবাস্তব। অবাস্তবের আরেকটা নাম হলো কাল্পনিক। ইংরেজিতে এটাকে বলে, ইংরেজিতে বলে ইমাজিনারি। অবাস্তব বা কাল্পনিক, ইমাজিনারি সংখ্যা আগে লিখি। ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি যেটা কল্পনায় পাওয়া যায়, ইমাজিনারি নাম্বার। যে সংখ্যার বর্গ তাহলে অবাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা যেমন আমরা দেখছি বর্গ করলে বর্গ ধনাত্মক, এটা হলো যে সংখ্যার বর্গ ঋণাত্মক। যে সংখ্যার বর্গ ঋণাত্মক, বর্গ ঋণাত্মক, আমরা এখানে একটু এটা এটা মনে রাখবেন, বর্গ ঋণাত্মক। যে সংখ্যার বর্গ ঋণাত্মক তাকে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা বলে। যে সংখ্যার বর্গ ঋণাত্মক, কথা বলছেন, জিনিসটা কি বর্গ করলে ঋণাত্মক হবে। কোন সংখ্যা বর্গ করলে ঋণাত্মক হয় এটা বোঝার জন্য আমি একটু বিষয়টা বুঝি। যদি রুটের মধ্যে মাইনাস থাকে, দেখেন রুটের মধ্যে -1 যদি এরকম থাকে, তাহলে রুটের মধ্যে -1 কে বর্গ করলে, রুটের মধ্যে -1 যদি এরকম থাকে, তাহলে বর্গ করলে এই -1 উপরে বড় রুট মানে হাফ, তার উপরে কি আছে, তার উপরে আছে 2, এই 2 2 কাটাকাটি যায়, গুণ গুণ হয়ে যায়, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে -1 থেকে যায়, তাহলে রুট ওভার -1 এটা বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। কি বলছি, যে সংখ্যা বর্গ করলে ঋণাত্মক হয় সেটা শুধুমাত্র রুটের মধ্যে মাইনাস থাকলেই কেবল এরকম পাওয়া যাবে, এছাড়া সম্ভব না। রুটের মধ্যে মাইনাস, রুটের মধ্যে -1, রুটের মধ্যে -2, রুটের মধ্যে যাই লেখেন, রুটের মধ্যে লিখলেই সংখ্যাটা, রুটের মধ্যে মাইনাস সংখ্যাই কেবল বর্গ করলে ঋণাত্মক হওয়া সম্ভব। রুটের মধ্যে মাইনাস হলেই কেবল রুট বর্গ করলে ঋণাত্মক হওয়া সম্ভব, এছাড়া কোনো সংখ্যা পাওয়া যাবে না যেটা বর্গ করলে ঋণাত্মক হয়। শুধুমাত্র রুটের মধ্যে ঋণাত্মক এরকম হলেই কি হয়, বর্গ করলে ঋণাত্মক হয়। তাহলে আমরা বলছি বর্গ ঋণাত্মক, তাহলে রুটের মধ্যে মাইনাস থাকলে বর্গ করলে ঋণাত্মক হয়ে যাবে, রুট চলে যাবে কিন্তু ঋণাত্মক থেকে যাবে। আশা করি বুঝতে পারছেন। আওয়াজ দিয়েন, বোঝা গেল কিনা? বুঝলে একটু কমেন্টস করেন আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে, একটু যারা যারা কমেন্টস আছেন একটু শেয়ার দিয়ে দিবেন, সাথে একটু কমেন্টস করবেন। কমেন্টস করলে পয়সা লাগে না, হ্যাঁ, একটু কমেন্টস করলে কি হয় বলেন তো, একটু কমেন্টস করেন। শীতের দিনে তো আপনার আরামে বসে বসে দেখা যায়, হ্যাঁ, যারা আছেন বাসায় বসে, হ্যাঁ, বা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে, ক্লাস তো ক্লাসই, ঠিক আছে, একটু আড্ডা দিচ্ছি আর কি সন্ধ্যার পরে, তা আমরা এটা আড্ডা মনে করেন, আড্ডার সাথে একটু পড়ালেখা হয়ে গেল, ঠিক আছে, চা খেতে খেতে কমেন্টস করা যায়, হ্যাঁ, এটা বিষয়। তাই এটা কমেন্টস করবেন আপনারা। তাহলে আমরা দেখলাম যে রুটের মধ্যে মাইনাস থাকলে কি হয়, অবাস্তব হয়। এই রুটের মধ্যে মাইনাসটাকে আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, যদি এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, রুটের মধ্যে -1 2 কে -1 গুণ 2, রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে 2 লেখা যায়। এটাকে রুটের মধ্যে -1 গুণ 3, অর্থাৎ রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে 3 লেখা যায়। এটাকে আমরা রুটের মধ্যে -1 গুণ 4, রুটের মধ্যে -1 আর রুটের মধ্যে 4 লেখা যায়। তার মানে দেখা যাচ্ছে সব অবাস্তবের মধ্যে, খেয়াল করবেন বিষয়টা, এই রুটের মধ্যে -2 এটাকে আমরা রুটের মধ্যে -1 আর 2 এভাবে লিখতে পারি। তাহলে সব অবাস্তবের মধ্যে এইটা কমন, এই অংশটা কি কমন, খেয়াল করেন, রুটের মধ্যে -1 এই অংশটা কি কমন থাকে, এটা কমন থাকে, রুটের মধ্যে -1 এই অংশটা কি কমন। যে অংশটা কমন তাকে কি বলে, এই রুট ওভার -1 কে আই দ্বারা প্রকাশ করা, আই ছোট হাতের আই, ছোট হাতের আই। এই রুটের মধ্যে -1 কে ছোট হাতের আই দ্বারা প্রকাশ করা, আই মানে ইমাজিনারি, এটা ছোট হাতে দিতে হবে কারণ এটা কোনো সেট না, এটা হলো কি উপাদান, সেট হলে বড় হাতে দিতাম। অবাস্তবের কোনো সেট হয় না, বাস্তব সংখ্যা কি আছে, সেট আছে, অবাস্তব সংখ্যা কোনো সেট নাই। অবাস্তব সংখ্যা একক আছে, এটাকে বলা হয় একক, একক। অবাস্তবের একক হলো আই, অবাস্তবের একক কি আই। অবাস্তবের একক কি আই।
ঠিক আছে, অবাস্তবের একক হলো আই, ইমাজিনারি। তাহলে আমরা এই সংখ্যাটাকে, এটাকে আমরা লিখতে পারি আই, I√2, এটাকে লিখতে পারি I√3, আর এটাকে লিখতে পারি √2 মানে √4 মানে 2, তাহলে 2i। তাহলে দেখা যাচ্ছে অবাস্তব সংখ্যার মধ্যে মূলত কি থাকে, মূলত আই থাকে। বুঝতে পারছেন, অবাস্তব সংখ্যার মধ্যে কি থাকে, আই থাকে, আই, ইমাজিনারি আই। যে সংখ্যার বর্গঋণাত্মক তাকে বলে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। আর আমরা যেটা পাইছিলাম বর্গঋণাত্মক, এর সাথে আরেকটা জিনিস পাইলাম, যেটা হলো যে রুটের মধ্যে মাইনাস থাকে, এটা হলো একটা পদ্ধতি। অবাস্তব চেনা দুইভাবে চেনা যায়। একটা হলো বাংলা ভাষায়, বাংলা ভাষায় কখন কিভাবে চিনবেন, যখন দেখবেন রুটের মধ্যে মাইনাস, রুটের মধ্যে এরকম চেহারা থাকবে, রুটের মধ্যে মাইনাস, এটার অবাস্তব সংখ্যা চেনার বাংলা পদ্ধতি। আর গাণিতিক পদ্ধতি হলো আই থাকবে, এরকম থাকবে I√2 অথবা I√3 অথবা 2i 3i। ঠিক আছে, আই থাকলে অবাস্তব হয়, ইমাজিনারি তাই আই। বিষয়টাকে বুঝতে পারছেন, ইমাজিনারি তাই আই। আই নিয়ে পরীক্ষা আসে। আওয়াজ দিয়েন, জহির আছেন, আমাদের যারা আছেন লাইভে, আব্দুর রহিম, ইশরাত, ইমা, কেউ কেউ আছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। হ্যালো, আমি ক্লাসে আছি তো, একটু পরে ফোন দিয়ে। হ্যাঁ, এগুলো বাদে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন। যেটা বলতেছিলাম, তাহলে রুটের মধ্যে মাইনাস থাকলে আর আই থাকলে অবাস্তব হয়। হ্যাঁ, রুটের মধ্যে মাইনাস থাকলে আর কি, আই থাকলে, তাহলে আশা করি অবাস্তব বুঝতে পারছেন। এবার আই নিয়ে কোনো প্রশ্ন আসে, আয়ের পাওয়ার নিয়ে প্রশ্ন আসে, আমরা একটু আই নিয়ে আলোচনা করি। আই, এই যে আই নিয়ে, আয়ের পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে হয় -1, আয়ের পাওয়ার যদি কিউব হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি আই স্কোয়ার হলো আই। তাহলে আই স্কোয়ার মানে -1, তার সাথে আই, তাহলে -i, I⁴ মানে কি, তাহলে আই স্কোয়ার তার উপর আবার স্কোয়ার, তাহলে আই স্কোয়ার মানে -1 এর উপর স্কোয়ার, তার মানে 1, তাহলে I⁴ দিলে, তাহলে আমরা দেখলাম আয়ের পাওয়ার যখন স্কোয়ার তখন -1, আয়ের পাওয়ার কিউব দিলে হবে -i, আর আয়ের পাওয়ার 4 দিলে হয়ে যাবে 1। এই যে খেয়াল করেন বিষয়টা, আয়ের পাওয়ার 4 দিলে কি হয়ে যাবে, 1 হবে। তাহলে এই তিনটা পাওয়ার যদি মনে রাখেন, আয়ের পাওয়ারের অঙ্ক পারবেন। ঠিক আছে, আয়ের পাওয়ার দিয়ে অঙ্ক কি পারা যাবে। এখন আয়ের পাওয়ার অঙ্ক কি করতে হবে, আমরা একটু একটা উদাহরণ দিই। ধরেন থাকলো প্রশ্নে আয়ের পাওয়ার 13, আয়ের পাওয়ার 13, তাহলে আমরা এই 13 কে কি করব, যখন পাওয়ার বেশি বেশি বড় বড় সংখ্যা পাওয়ার থাকবে, তখন এটাকে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করবেন। কি দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে ভাগ করবেন। 3 × 12, তাহলে যেটা অবশিষ্ট থাকবে শুধু অবশিষ্ট নিয়ে হিসাব করবেন। মনে রাখবেন আয়ের পাওয়ার 4 এর গুণিতক হলে 1 হয়ে যাবে, তাহলে 4 এর গুণিতক 12 পর্যন্ত, এটাকে আমরা শুধু 1 আছে, 1টা নিয়ে হিসাব করব। তাহলে আয়ের পাওয়ার 13 মানে আয়ের পাওয়ার 1। ঠিক আছে, তাহলে আয়ের পাওয়ার 1 মানে কি, আয়ের পাওয়ার 1 মানে আই, অ্যান্সার আই, শেষ অঙ্ক। আরেকটা করি তাহলে বুঝবেন। দেখেন আয়ের পাওয়ার থাকলো 29, বা আয়ের পাওয়ার থাকলো 35, তাহলে কি করবো, আয়ের পাওয়ার 35 আছে, তা 35 থাকলে 35কে 4 দ্বারা ভাগ করবো, 4 7 4 8 32, থাকে কত, 3। 3 কি অবশিষ্ট থাকে, অবশিষ্ট যদি 3 হয় তাহলে কি করতে হবে, যেটা অবশিষ্ট শুধু সেটা নিয়ে কাজ করতে হবে। আয়ের পর 35কে আমরা লিখবো আই কিউব মানে কি -i, এটা রেজাল্ট হবে -i, শেষ, অঙ্ক শেষ। তারা বিষয়টা বুঝতে পারছেন, যখন আয়ের পাওয়ার থাকবে বড় সংখ্যা, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট, শুধু অবশিষ্ট দিয়ে কাজ করবো। তাহলে কি লিখবো, কি করবেন, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করে শুধু অবশিষ্ট হিসাব করবেন, শুধু অবশিষ্ট হিসাব করবেন, অবশিষ্ট হিসাব করবেন। তাহলে আপনার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আয়ের পাওয়ার শুধু 4 দিয়ে ভাগ করলে পাওয়ার অবশিষ্ট হিসাব করবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। কেউ কমেন্টস করছেন না,
যারা আছেন লাইভে কেউ আছেন কিনা একটু কমেন্টস করবেন। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক প্রশ্নে সরাসরি প্রশ্নে যাই। কি আছে দেখি। একটা প্রশ্ন, আয়ের পর 53 এটা কি হবে? আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন তো যারা লাইভে আছেন। আয়ের পর 53 এটা কি হবে? উত্তর কি হবে আয়ের পর 53? আয়ের পর 53 এটা কি হবে? আয়ের পর 53 এটা কি আনসার হবে? একটু কমেন্টস করেন। আয়ের পর 53 এর উত্তর কি হবে? মির্জালাল সুমন আছে, ওয়ালাইকুম আসসালাম। মির্জালাল সুমন, দ্য বস অফ ইংলিশ, হিরো অফ ইংলিশ, ইংলিশে হিরো। অঙ্ক কেমন পারেন দেখি, উত্তর দেন দি। অঙ্ক কেমন পারেন? অঙ্ক না পারলে সে শিক্ষিত হয় না, জানেন তো? অ্যারিস্টটল বলছে যে অঙ্ক পারে না সে অশিক্ষিত। সক্রেটিস, সরি, অ্যারিস্টটল না সম্ভবত। গণিত পারতে হবে। বলেন আয়ের পর 53 এর অ্যান্সার কি? অপশন আছে 1, আই, -1, -i, 4টা অপশন। উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমাদের মির্জালাল সুমন স্যার বলেন, হাবিবুর রহমান, আনিসুর রহমান, মনিরুজ্জামান, আপনারা আনসার দেন। আয়ের পর 53 হলে কি হবে? কিছুক্ষণ আগে শিখালাম, অল্প একটু আগে শিখছি আমরা, খেয়াল করেন। আয়ের পর 53 এর কি উত্তর হবে? কমেন্টস করতে হবে। লাইভ ক্লাসে কমেন্টস না করলে তো মজা পাওয়া যাবে না। সবাই কমেন্টস করবেন যারা লাইভ আছেন। আন্দাজে উত্তর দেন, ভুল না দিলে তো ব্যাখ্যা করবো না, সঠিক উত্তর আসবে না। তাহলে ভুল দিলেন সমস্যা নাই, সঠিক বুঝ দেখুন একটা দিয়ে দেন। কে আনসার দেন না সাহস করে? মনে করো ভুল হয়ে যায়, যদি ভুল হোক সমস্যা কি, ভুল না হলে সঠিক কেমনে হবে? আন্দাজের অ্যান্সার দিয়ে দিয়ে দেন। আচ্ছা আমরা শুরু করে দিই, করে দিব। আচ্ছা চেষ্টা করি। 53 আমরা বলছিলাম আয়ের পর বেশি থাকলে যে সংখ্যা থাকবে 4 দিয়ে ভাগ করবেন, তাহলে 4, 13, 52, কত 52 থাকে কত 1। তাহলে আয়ের পর 53 এটা মানে হলো শুধু আয়ের পর 1, আয়ের পর 1 মানে আয়। অ্যান্সার হলো কি? শুধু আয়। একেবারে সহজ জিনিস। কেউ কমেন্টস করে নাই সাহস করে। আচ্ছা, নীরব দর্শক হয়ে থাকা যাবে না, কমেন্টস করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাই পর 53 মানে কি? আই। আবার আরেকটা দেখি, আমরা দেখি, এবার কমেন্টস করবেন। আরেকটা প্রশ্ন, আয়ের পর 79, এবার কমেন্টস করবেন। 79, আয়ের পর 79 মানে কি? আয়ের পর 79 একটু কমেন্টস করেন। আয়ের পর 79 কি উত্তর হবে? আয়ের পর 79 কত হবে? 79। আমরা কিছুক্ষণ আগে একটা করলাম, এটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। মনিরুজ্জামান আছেন লাইভে, আর কে কে আছেন? হাবিবুর রহমান, শাহরিয়ার মাহমুদ, আনিসুজ্জামান, মির্জালাল, আব্দুর রহিম, ইরশাদ জাহান, ইমা। আর কে ছিলেন? আব্দুর রহমান সাতক্ষীরা থেকে। ও আচ্ছা, চিনতে পারছি বোধহয়। কেউ নাই? 79 আবারও কি করতে হবে? 7 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 4, 4 একে 4 থাকে কত? 3। 4 নং 36 থাকে কত? 3।
3 থাকে 3, তাহলে আয়ের পাওয়ার 79 মানে হলো আই কিউব। আই কিউব মানে কি? আই কিউব মানে হলো আই স্কোয়ার আর সাথে আই স্কোয়ার মানে -1, আই স্কোয়ার মানে -1 তার সাথে কি আই, রেজাল্ট হবে -i। রেজাল্ট কি? -i। উত্তর দিছে মনিরুজ্জামান খ। মনিরুজ্জামান কি খ দিছে না? খ সঠিক উত্তর। ভুল 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 উত্তর। উত্তর হবে গ, -i হবে, আই না, এটা -i। যদি আয়ের পর যদি থাকতো 77, তাহলে দেখেন 77 কে 4 দিয়ে ভাগ করলে 4 1976, তখন 1 থাকতো, তখন হইতো আয়ের পর 1 মানে আই আনসার হইতো। ঠিক আছে, কিন্তু 79 থাকার কারণে 3 আসছে, 3 কে এইভাবে লেখা যায়, ডাইরেক্ট লেখা যায় মনে থাকলে, আই কিউব মানে -i। ঠিক আছে, হ্যাঁ মির্জালাল সুমন্ত অ্যান্সার চলে গেছে দেখে দেখে। আশা করি বুঝতে পারছেন। তাই আয়ের পর থাকলে 4 দিয়ে ভাগ করবেন, অবশিষ্ট নিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন, চমৎকার পদ্ধতি। শুধু অবশিষ্ট হিসাব করবেন, আয়ের পরকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ, আয়ের পরকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা পরেরটা আসি, এবারে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এবার মাইনাস দিয়ে আছে, পরীক্ষা আসছিল, বিসিএস এ আসছে, বিসিএস এ আসছে, বলছে আয়ের পাওয়ার -49। আয়ের পাওয়ার -49 কে আমরা লিখতে পারি এইভাবে, লিখতে পারি মাইনাস থাকলে আমরা কিভাবে লিখি? এ ইনভার্স 1 মানে 1/a থাকে, তাহলে মাইনাস মাইনাস করলে জাস্ট এটা নিচে চলে যায়, উল্টে যায়, এখানে উল্টে যায়, তাহলে উল্টে গেলে উপরে যাবে 1, নিচে যাবে i⁻49, এরকম হবে। এবার যাও, আমরা শুধু এটা আয়ের পাওয়ার থাকলে কি করবেন? আয়ের পাওয়ার থাকলে 49 কে 4 দিয়ে ভাগ করবেন, 4 12 48 থাকে হলো 1, তাহলে উত্তর হবে 1/i। কিন্তু কাহিনী এই জায়গায় একটা ঘটছে, অপশনে 1/i নাই, তাহলে এরকম বানাইতে হবে, তাহলে নিচের আইকে ভ্যানিশ করতে হবে। অপশনে ভগ্নাংশ নাই। খুলনা থেকে আমরা ইউনুস খান দেখতেছে, ধন্যবাদ ইউনুস খানকে। কমেন্টস করেন ইউনুস খান, উত্তর কি হবে? ইউনুস খান দেখতেছে, আচ্ছা। তাহলে 1/i কে আই ভ্যানিশ করতে হবে, তাহলে আমরা যদি উপরে আই দিয়ে গুণ করি, নিচে আই দিয়ে গুণ করি, তাহলে উপরে আই, তাহলে কি দ্বারা গুণ করছি? আই দ্বারা গুণ, আই দ্বারা গুণ করছি, উপরে নিচে আই দ্বারা গুণ করছি। কেন গুণ করলাম? কারণ নিচে নিচে এরকম ভগ্নাংশ উত্তর দেওয়া যাবে না, নিচে সংখ্যা নিয়ে আসতে হবে। তারপর যদি আই স্কোর করি, এমডি এনামুল হক, কামরুল হক, 2 হক, এনামুল হক দেখতেছে জাপান থেকে, আমাদের আমাদের একজন বিসিএস জেনারেল এডুকেশন 34 ব্যাচ, জাপানে সে শিক্ষাবৃত্তি নিয়ে আছে। কামরুল হক কোথা থেকে দেখছি জানতেছি, জানি না অবশ্য, চিনতেছি না। কামরুল হক বলবেন কোন জায়গা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখতেছেন, এটা কমেন্টস করে জানাবেন। কোন জেলা, কোন জেলা এবং কোন দেশ, হোম ডিস্ট্রিক্ট অথবা হোম দেশ বলবেন, হোম ডিস্ট্রিক্ট অথবা কান্ট্রি। আচ্ছা, তাহলে আই উপরে আই থাকলো আর নিচে আই স্কোয়ার মানে -1, তাহলে -1 হলে আপনার মাইনাস রেখে দিলাম, -i লেখা যায়। তো শেষ পর্যন্ত উত্তর হলো -i। আয়ের পর উত্তর -1 বলছে ইউনুস, ইউনুস খান উত্তর 1 বলছিল, সঠিক উত্তর হলো -i, নট -1। খেয়াল করেন, উত্তর হলো -i। তাহলে আপনার উত্তর একটু ভুল হয়েছে। এই যে কমেন্টস করছেন, এতে আপনি শিখে গেলেন। শুনেন, সবচেয়ে বেশি শেখা যায় ভুল থেকে। মানুষ সবচেয়ে বেশি শিখে কোত্থেকে? ভুল থেকে। ভুল করলে বেশি শেখা যায়। ঠিক আছে, আপনি এটা পড়লেন, মনে থাকলো না, কিন্তু আপনি যদি ভুল করেন তাহলে কি হবে জানেন? ভুল থেকে যদি আবার শিখেন, শুদ্ধ হন, তাহলে ভুল থেকে শেখা শুরু হয়। তাহলে আমরা, মানুষ হারে না, হয় জিতে না কি শিখে। তাহলে মানুষ হারার সুযোগ নাই, ভুল করলেই শেখা যায় সবচেয়ে বেশি। তাহলে ভুল করতে হবে, প্রচুর ভুল করতে হবে জীবনে। অঙ্ক করার ক্ষেত্রে ভুল করলে সুবিধা, মনে থাকবে বেশি। হ্যাঁ, এই হলো কাহিনী। তাহলে আশা করি আপনারা পারতেছেন। আমরা এবার আই জড়িত অনেকগুলো প্রশ্ন আমরা উত্তর দিলাম। যারা পরে আসছে তারা একটু শেয়ার দিবেন। ইউনুস খান, আগের গুরুত্বপূর্ণ আলোচনা মিস করতে না চাইলে আমরা একটু শেয়ার দিয়ে রাখবেন। উত্তর -i। এবার ঠিক আছে, ইউনুস খান, ইউনুস খান পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউনুস খান, ইউনুস খান -1 রায়। এবার ঠিক আছে উত্তর। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নের আলোচনা, এবার আমরা মূলদ আর অমূলদ নিয়ে একটু আলোচনা করবো। মূলদ আমরা বেসিক একেবারে সহজভাবে বলে দিই, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা ইংরেজিতে বলে, মূলদের ইংরেজি হলো রেশনাল, রেশনাল, রেশিওনাল সংখ্যা, রেশনাল নাম্বার। রেশনাল সংখ্যা আসছে, এই আসছে কোত্থেকে? এই দেখেন এখানে রেশিও কথাটা আছে না, রেশিও, রেশিও মানে অনুপাত, রেশিও মানে কি? অনুপাত। অর্থাৎ কোন সংখ্যা যদি এরকম হয় a:b, এই অনুপাতকে আমরা আবার লিখতে পারি a/b, অর্থাৎ অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে কোন সংখ্যা যদি এরকম অনুপাত বা ভগ্নাংশ হয়, তাহলে এটা মূলদ সংখ্যা হবে। কথা বলছেন? কি হবে? কথা কি বলছি? কোন সংখ্যা যদি এরকম অনুপাত হয়, রেশিও থেকে রেশনাল আসছে, অনুপাত হবে। আর অনুপাতকে আবার কি বলা যায়? ভগ্নাংশ বলা যায়। কথা কি বুঝছেন? অনুপাতকে ভগ্নাংশ বলা যায়।
তাহলে ভগ্নাংশ সংখ্যা, তাহলে এ বাই বি আকারের সংখ্যা শর্ত কি, যেখানে যেখানে কি হবে এ ও বি এটা পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা উপরে নিচে কি হবে পূর্ণ সংখ্যা, যেমন হবে এরকম 2/3 অথবা 5/7 অথবা 7/-6, মাইনাস থাকলে অসুবিধা নাই, অথবা -7/9, যাই হোক উপরে নিচে যাই হোক, তবে শর্ত একটা আছে, নিচেরটা 0 হওয়া যাবে না, বি এই যে বি নট 0 এটা 0 হওয়া যাবে না, নিচে 0 হইলে আনডিফাইন্ড হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তবে 0/3 0 এটা হবে, 0 উপরে অসুবিধা নাই, 0 উপরে হলে কোনো অসুবিধা নাই, তবে নিচে 0 এটা অসংজ্ঞায়িত, নিচে 0 কি অসংজ্ঞায়িত। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা দেখলাম মূলদ সংখ্যা মানে কি, মূলদ সংখ্যা হলো অনুপাত আকারের সংখ্যা, ভগ্নাংশ আকারের সংখ্যা, তবে ভগ্নাংশের শর্ত উপরে নিচে, ভগ্নাংশ মানে তো হরার লব, উপরে নিচে দুইটা কি হইতে হবে পূর্ণ সংখ্যা হইতে হবে। তবে শর্ত কি, আরেকটা শর্ত আছে, সেটা হলো নিচেরটা 0 হওয়া যাবে না, এই বি নট 0 নিচে যেটা আছে সেটা 0 হওয়া যাবে না, কারণ নিচে 0 হইলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। যদি বাংলায় বলি নিচে 0 দিলেন, এটা আপনার ব্যাপার, আপনার দায়িত্ব নিতে হবে, গণিতের উত্তর দিতে পারে না, তো নিচে শূন্য থাকলে কি হয়, গণিত এর উত্তর দিতে পারে না, সবকিছু উত্তর গণিত দিতে পারবে এটা বিষয় নাই, হ্যাঁ মানুষ সবকিছু উত্তর দিতে পারে না, তাহলে বিজ্ঞান সীমাবদ্ধ জিনিস, হ্যাঁ সবকিছু উত্তর দিতে পারে না, তাহলে আমরা যদি 0 দিয়ে ভাগ করি তাহলে গণিতের উত্তর দিতে পারে না, দায়িত্ব গণিতের নাই, এলো বিষয়। তাহলে মূলদ সংখ্যা কি, ভগ্নাংশ আকারের সংখ্যা, কোন সংখ্যা যদি ভগ্নাংশ আকারে হয় তাহলে এটা মূলদ হবে, ঠিক আছে। তাহলে অমূলদ কি, অমূলদ মানে যে সংখ্যা ভগ্নাংশ না, ভগ্নাংশ নয়, ভগ্নাংশ তৈরি করা যায় না, তৈরি করা যায়, ভগ্নাংশ তৈরি করা যায় না যেটা অমূলদ, সেটা কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি, যেটা ভগ্নাংশ আকারের সংখ্যা না। অমূলদ মানে হলো, অমূলদকে ইংরেজিতে বলে, অমূলদ সংখ্যাকে ইংরেজিতে কি বলে, ইরাশনাল বলে, ইরাশনাল, ইরাশনাল, ইরাশনাল নাম্বার। অমূলদ মানে ভগ্নাংশ না, মূলদ মানে কি ভগ্নাংশ, আর অমূলদ মানে কি ভগ্নাংশ না, বোঝা গেল কিনা ইনুস খান। মূলদ মানে ভগ্নাংশ আকারের সংখ্যা, এ বাই বি আকারের সংখ্যা বা অনুপাত আকারের সংখ্যা, যেগুলো ভগ্নাংশ সেটা মূলদ, যেটা ভগ্নাংশ বানানো যায় না, যেগুলোকে ভগ্নাংশ বানানো যায় না সেগুলো হলো অমূলদ। বোঝা গেছে কিনা, আওয়াজ দেন। বোঝা গেল কিনা একটু আওয়াজ দেন, কমেন্টস করেন। ভুলি শিক্ষা দেয়, হ্যাঁ ইউনুস খান, ভেরি গুড। কামরুল হক দেখতেছেন আমাদের সাথে, কামরুল হক, ও আচ্ছা আচ্ছা চিনতে পারছি, কামরুল হক, ডাক্তার কামরুল ইসলাম সম্ভবত, শিওর না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভগ্নাংশ আকারের সংখ্যা কি অমূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারের সংখ্যা হলো মূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারের এ বাই বি আকার, যেমন এরকম এই ভগ্নাংশগুলো, তবে 0 নিচে দিলে ওই ভগ্নাংশ নেওয়া যাবে না, নিচেরটা 0 হবে না। আর অমূলদ মানে ভগ্নাংশ যেটা না, মূলদ মানে ভগ্নাংশ, আর অমূলদ মানে ভগ্নাংশ না, এটা হলো প্রথম কথা। তা আমরা দেখলাম ভগ্নাংশ আকারের সংখ্যা হলে মূলদ হয়, আর ভগ্নাংশ আকারের সংখ্যা যদি না তৈরি করা যায়, কোনো সংখ্যা যদি ভগ্নাংশ না হয় তাহলে অমূলদ। তাহলে এখন আমরা দেখি কোন সংখ্যাগুলো মূলদ, এবার একটু আমরা মূলদ একটু বেসিক আলোচনা থেকে কোন কোন সংখ্যা মূলদ আমরা দেখি, এবার মূলদ কেমনে পাওয়া যায়। আমরা দেখলাম মূলদ মানে ভগ্নাংশ। আব্দুর রাজ্জাক আছে আমাদের সাথে, ইংরেজির লোক, গণিতে দুর্বল নাকি, আমাদের দেশে একটা কমন একটা বিষয় থাকে, যারা অঙ্কে ভালো তারা ইংরেজিতে দুর্বল, যারা ইংরেজিতে ভালো তারা অঙ্কে দুর্বল, যারা দুইটাই ভালো তারা কি প্রো প্রো প্রো, বুঝছেন। তাহলে অঙ্ক ইংরেজি দুইটাই ভালো হইলে প্রো হবেন, আপনি চাকরি আপনার ঠেকায় কে। তাহলে অঙ্ক ইংরেজি দুটাই শেখা যায়, বুঝছেন, এটা খুব কঠিন কিছু না। সবচেয়ে সহজ হলো অঙ্ক আর ইংরেজি আমার কাছে। এটা অনেকে আমাকে বলে যে এটা কিভাবে সম্ভব, আসলে একটু প্র্যাকটিস করতে হবে, নিয়মিত নিয়মিত অনুশীলন করলে অঙ্ক ইংরেজি দুটাই সহজ হবে। এবং চাকরি পরীক্ষায়, আমাদের দেশে চাকরি পরীক্ষায় সবচেয়ে সহজ প্রশ্ন আসে অঙ্ক এবং ইংরেজি থেকে। এটা যেহেতু কঠিন সাবজেক্ট, কঠিন প্রশ্ন সহজ, আর সবচেয়ে সহজ হবে বাংলা, প্রশ্ন আসে কঠিন। আপনি মিলাই দেখেন, যে সাবজেক্ট সহজ প্রশ্ন সহজ কঠিন আসে, আর যে সাবজেক্ট কঠিন প্রশ্ন সহজ আসে। তাহলে আপনি যদি চালাক হন তাহলে কঠিন গুলো পড়বেন, যাতে প্রশ্ন সহজে উত্তর দিতে পারেন, প্র্যাকটিস নিয়মিত করলে পারবেন, কথা বুঝছেন। আর যাও যেটা বলছি কোন সংখ্যা মূলদ, এ বাই আমরা দেখলাম এ বাই বি আকারের সংখ্যাগুলো মূলদ। যদি এ বাই বি আকারের সংখ্যার অর্থ হলো, এটার অর্থ হলো কোন সংখ্যা ভগ্নাংশ আকারের সংখ্যা মানে কি, মানে হলো বি কে এ দিয়ে ভাগ করা, এর অর্থ না এটাতে ভগ্নাংশ আকার মানে কি। তাহলে আমরা যদি একটা যে 5কে ধরেন আপনার 5 না আমি অন্যটা দিই, মনে করেন 6 রে 3 দিয়ে ভাগ করে রেজাল্ট আসে 2,
তাহলে ভগ্নাংশের রেজাল্ট পূর্ণ সংখ্যা হতে পারে। কি হতে পারে? ভগ্নাংশের রেজাল্ট পূর্ণ সংখ্যা হতে পারে। খেয়াল করেন, আবার দেখেন, আমি যদি 5কে 2 দ্বারা ভাগ করতাম তাহলে রেজাল্ট 2.5, ঠিক আছে, 2 কি থাকতো? 5। আবার তাহলে ভগ্নাংশের ফলাফল দশমিক হতে পারে, সসীম দশমিক বলে এটাকে, সসীম দশমিক হতে পারে। সসীম দশমিক পরে গুণা যাবে 2.5 বা এরকম রেজাল্ট 2.25, 3.456, যাই হোক গুণা গেলেই হয়েছে। যদি এরকম রেজাল্ট হয় তাহলে এটাকে বলে দশমিকের পরে সসীম বা যেটা গোনা যায়। হ্যাঁ, আব্দুর রাজ্জাক ওয়েলকাম, কিসের জন্য ধন্যবাদ দিলেন? আমি তো আপনার ফসাইলাম, ইংরেজির লোক, গণিত দুর্বল। আচ্ছা যাই হোক, আব্দুর রাজ্জাক ভদ্র ছেলে। যাই হোক, তাহলে দেখলাম ভগ্নাংশের ফলাফল কয় রকম হয়? 2 রকম হইতে পারে, আরো হইতে পারে কিনা দেখেন। একটা হলো পূর্ণ সংখ্যা, একটা সসীম দশমিক, আরেকটা হইতে পারে দেখেন, আমি যদি 11কে 9 দ্বারা ভাগ করি তো রেজাল্ট এরকম আসে 1.22222222222 আজীবন চলবে এটা। এটাকে আমরা লিখি 1.2 এর উপর একটা ফোঁটা দেই, এটার নাম হলো পৌনঃপুনিক। এই ফোঁটার নাম হলো পৌনঃপুনিক ফোঁটা, ঠিক আছে? উপরে ফোঁটার নাম কি? পৌনঃপুনিক। দেন তাহলে যদি এরকম হয় 1.2 পৌনঃপুনিক অথবা 1.2323 সরি 2323 এরকম যদি হয় তাহলে আমরা এটাকে লিখি 1.2 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। এই যে পৌনঃপুনিক সংখ্যা, তাহলে সংখ্যা পৌনঃপুনিক ও ভগ্নাংশ থেকে আসে। তাহলে ভগ্নাংশ থেকে 3 রকম মান আসে, একটা পূর্ণ মান, একটা সসীম দশমিক মান, আর একটা কি? আরেকটা হলো পৌনঃপুনিক। পৌনঃপুনিকের একটা নাম আছে, পৌনঃপুনিকের গাণিতিক নাম হলো অসীম। অসীম কিন্তু কি? আবৃত্ত, পুনরাবৃত্ত, অসীম আবৃত্ত। তাহলে ভগ্নাংশ থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে মূলদ, ভগ্নাংশের বাচ্চা কাচ্চা 3 জন। খেয়াল করে বিষয়টা, ভগ্নাংশ হলো মাদার, মূলদ, ভগ্নাংশ মানে মূলদ। তো ভগ্নাংশ থেকে যা যা আসে, ভগ্নাংশের বাচ্চা কাচ্চা অর্থাৎ পূর্ণ সংখ্যা, সসীম দশমিক সংখ্যা, পৌনঃপুনিক সংখ্যা সবগুলোই কি? মূলদ। বিষয়টা বুঝেন, মূলদ। তাহলে মূলদ সংখ্যা কয় প্রকার, কয় ধরনের সংখ্যা? শরীফ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। শরীফ আহমেদ কোন জায়গা থেকে কমেন্টস করছেন জানাবেন, কোথা থেকে কমেন্টস করে একটু জানাবেন, তাহলে আমি আপনাকে মেনশন করতে পারবো। তাহলে আমরা দেখলাম কি বলছি, ভগ্নাংশ মানে মূলদ, ভগ্নাংশ মানেই মূলদ। আর ভগ্নাংশের 3টি বাচ্চা আছে, সেটা পূর্ণ সংখ্যা একটা, সসীম দশমিক সংখ্যা এক ধরনের, আর একটা হলো পৌনঃপুনিক। এই সবগুলো সংখ্যাই মূলদ সংখ্যা। তাহলে দেখলাম ভগ্নাংশ মূলদ, ভগ্নাংশের বাচ্চা কাচ্চা 3 জন, এরাও মূলদ। তা দুনিয়াতে 3 রকমের সংখ্যা মূলদ হয়। একটা কি? পূর্ণ সংখ্যা, এগুলো মূলদ। সসীম দশমিক মূলদ, আবার কি পৌনঃপুনিক হলো মূলদ। তাহলে সবই তো মূলদ, তাও মূলদ কোনগুলা, তাই না? তাহলে এবার আমরা দেখলাম মূলদ সংখ্যা হলো 3 রকম। হ্যাঁ, 3 ভাবে আসে, 3 ধরনের সংখ্যা মূলদ। এবার অমূলদ সংখ্যা কোনগুলো? এবার অমূলদের আসি। অমূলদ সংখ্যা আসে একটা পদ্ধতি, যোগ বিয়োগ গুণ ভাগ করে মূলদ পাওয়া যায় না, অমূলদ পাওয়া যায় না। যোগ বিয়োগ গুণ ভাগ করে অমূলদ মান পাওয়া যায় না। তাহলে কিভাবে অমূলদ মান পাওয়া যায়? সেটা একটা পদ্ধতি আছে, সেটা হলো রুট করে। কি করে? রুট করে। আমি যদি রুট করি, একটা নাম্বারকে রুট করে দেখেন, আমি যদি 4কে রুট করি তাহলে পাওয়া যাবে 2, কিন্তু 3কে রুট করলে পাওয়া যাবে 1.732 ড্যাশ 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 হিজিবিজি 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 হিজিবিজি। তাহলে দেখেন এই যে দশমিকের সংখ্যা মানটা আসছে, এই মানটা দশমিকের উপরে পৌনঃপুনিক নয়, কি না? পৌনঃপুনিক না, আবার কি? এ অসীম। তাহলে অসীম এবং কি? অনাবৃত্ত। তাহলে এই যে মানটা আসে, রুট করলে মান আসে 2 রকম, একটা হলো পূর্ণ মান, আর এটা কি? অসীম অনাবৃত্ত মান। যদি রুট করে পূর্ণ মান, অসীম অনাবৃত্ত মান, এই অসীম অনাবৃত্ত মান যদি আসে, পূর্ণ মান যদি আসে তাহলে মূলদ হয়ে যায়। রুট করলে পূর্ণ মান যদি আসে, যেমন √4 একটি মূলদ সংখ্যা, √4 মানে হলো 2। 4কে রুট করলে 2 আসে, অথবা আমি যদি 9কে রুট করি তাহলে 3 আসে, আমি যদি 16কে রুট করি তাহলে 4 আসে। তাহলে √16, √9, √4 এগুলো মূলদ সংখ্যা, কারণ রুট করে পূর্ণ মান পাওয়া গেলে মূলদ। কিন্তু রুট করে আরেক ধরনের মান পাওয়া যায়, সেটা কি? এই যে দশমিকের উপরে অসীম এবং কি? অনাবৃত্ত, মানে পৌনঃপুনিক হয় নাই। যদি কোনো সংখ্যা দশমিকের উপরে অসীম এবং অনাবৃত্ত হয়, রুট করে যদি অসীম অনাবৃত্ত মান পাওয়া যায়, তাহলে এটার নাম হলো অমূলদ সংখ্যা। এটা কি মান? এটার নাম হলো অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত্ত মানেই অমূলদ। কারণ কি জানেন? এটাকে ভগ্নাংশ বানানো যাবে না। এইটাকে যে 1 এটাকে √3 নট a/b, কখনো এটা ভগ্নাংশ বানানো যায় না। এই √3কে কখনো a/b আকারে ভগ্নাংশ বানানো যাবে না। কেন যাবে না? কারণ দশমিকের উপরে তো শেষ নাই, আবার কি পৌনঃপুনিক না, তাহলে ভগ্নাংশ কেমনে বানাবেন? কখনোই ভগ্নাংশ বানানো যায় না। এই জন্যে অমূলদ সংখ্যা দুনিয়াতে একভাবেই আসে, সেটা হলো রুট করতে যায়। কথা বলছেন? সেটা স্কয়ার রুট বলেন আর কিউবিক রুট বলেন, যে কোনো রুট, যে কোনো মূল থেকে, এই যে মূল থেকে হয়,
মূল মানে ইংরেজিতে বলে রুট আর কি, মূল থেকে কি আসে, মূল থেকে যদি পূর্ণ হয় তাহলে কি মূলদ। মূল থেকে পূর্ণ মান পাওয়া গেলে, এদের পূর্ণ মান পাওয়া যায় মূলদ। মূল থেকে পূর্ণ পাওয়া যায় না তাহলে অমূলদ। পূর্ণ হয় না তাহলে কি হবে, অমূলদ হবে। বিষয়টা খুবই সহজ। যেমন √3 অথবা √5 অথবা √6 √7 √8 √10, হ্যাঁ এগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, দশমিক তাহলে ভগ্নাংশ রুট করলেই অমূলদ মান আসে, এছাড়া অমূলদ মান আসে না। অমূলদ মান দূরিতে আসেই একভাবে, সেটা কি রুট করে, যোগ বিয়োগ গুণ ভাগ করে অমূলদ মান পাওয়া যায় না। কারণ অমূলদ মানে দশমিকের পরে হিজিবিজি এবং কি পনপনিক না, পনপনিক হলে তো থামাই দেওয়া যাইতো, ভগ্নাংশ বানানো যাইতো। আশা করি বুঝতে পারছেন। যারা বুঝছেন একটু কমেন্টস করেন তো। কে আছেন লাইভে আমাদের সাথে? আব্দুর রাজ্জাক, আর কে আছেন? কমেন্টস করেন একটু। একজন বলছে না, আর কেউ কমেন্টস দেখতেছি না। কি বলছিলাম আমরা, যে রুট করে অমূলদ মান পাওয়া যায়। এবার আমরা মূলদ অমূলদের ব্যাপারে আসি। তাহলে আমরা দেখলাম রুট করলে অমূলদ মান পাওয়া যায়, শুধুমাত্র রুট করলে বা কিউবিক রুট করলে। এবার আমরা একটা প্রশ্নে আসি। এখানে প্রশ্ন বলছে নিচের x যদি 16 হয়, y যদি 33, কোনটি মূলদ সংখ্যা? মূলদ। এখন যদি 16 দেন, রুটের মধ্যে 16, x এর মান 16 দেন, 16 আর 3 দিলে 19 হয়। এই 19 এটা মূলদ না, এটা দশমিক দেয়, এটা মূলদ না, এটা হবে না। এবার x - y দেখি। তো রুটের মধ্যে 16 বিয়োগ 3, 16 বিয়োগ 3 দিলে রুটের মধ্যে 13 আসে, এটাও কি 13 আসে, রুটের মধ্যে 13 আসে, এটাও কি মূলদ না। এরপর আসে xy, রুটের মধ্যে 16 গুণ 3 দিলে আসে 48, রুটের মধ্যে 48, এটাও মূলদ না। রুটের মধ্যে 48 এর রুট করা যায় না, অমূলদ বলছে ইউনুস খান। আচ্ছা, অমূলদ কোনটা অমূলদ আমি বলতেছি না, প্রশ্ন বলছে নিচে কোনটি মূলদ। এবার লাস্টে যেটা আছে, রুটের মধ্যে 16/3, তার মানে রুটের মধ্যে 16 মানে 4/3, এটা মূলদ সংখ্যাটা ভগ্নাংশ, এটা উত্তর। এটা হলো উত্তর। উত্তর কোনটি? √x/y। আশা করি বুঝতে পারছেন। √x/y এটা একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। কারণ কি, √16/3, √16 মানে 4 হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের ইউনুস খান উত্তর দিছে। এবার এটা উত্তর √x/y। এবার আরেকটা প্রশ্ন দেখি, এটা উত্তর দেওয়া আছে ইউনুস খান। এটা কোনটা অমূলদ সংখ্যা? এটা প্রশ্ন উত্তর দেন। অমূলদ সংখ্যা উত্তর দেন তো, কোনটি অমূলদ? এটা উত্তর দেওয়ার চেষ্টা করুন। আল আসিফ আবেদিন, আব্দুর রাজ্জাক কিভাবে হয়েছে মূলদ সংখ্যা? আল আসিফ আবেদিন ধন্যবাদ, আমাদের বিখ্যাত আন্তর্জাতিক বিষয়াবলী শিক্ষক এবং একজন বিসিএস ক্যাডার ডেন্টিস্ট। কিভাবে বুঝবো মূলদ সংখ্যা? এই যে মূলদ সংখ্যা বুঝছিলাম কিন্তু আগেরটা না, ও আগেরটা আপনি বুঝেন নাই। আচ্ছা, এই দেখেন, এটা রুটের মধ্যে এই যে এক্স এর মান দিছে 16, এক্স এর মান কি দিছে 16, আর ওয়ার মান 3, তাহলে 16/3, 16/3, 16 মানে √16 মানে 4, এই √16 4 স্কোয়ার কে রুট করলে 4 হয়। ঠিক আছে, তাহলে 4/3 আসে, তাহলে এটা মূলদ সংখ্যা, যেটা মূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি আব্দুর রাজ্জাক বুঝতে পারছেন। আগের আলোচনাটা বুঝতে পারছেন আশা করি। আগের প্রশ্ন, এবার পরেরটা আসেন। এবার বলেন কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ কোনটা? এখানে অমূলদ ক খ গ ঘ, অমূলদ কোনটা হবে?
একটু খেয়াল করেন, উত্তর দেন, এবার উত্তর দেন। আব্দুর রাজ্জাক, এবার একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। কোনটি অমূলদ সংখ্যা? কোনটি অমূলদ সংখ্যা? উত্তর দেওয়ার চেষ্টা করুন। কেউ উত্তর দিচ্ছে না। আব্দুল রাজ্জাক বলছে গ, গ সঠিক উত্তর, তাই বলছেন? গ এটা না, এটা তো মূলদ। এই যে 3/4 এটা তো ভগ্নাংশ, ভগ্নাংশ তো মূলদ, এটাও মূলদ, শিওর, কোনো সন্দেহ নাই মূলদ। এটা তো দশমিক হিজিবিজি আছে, এটা কি? এটা আসলে এরকম হবে, এই যে কিউবিক রুট, এটা 3টা এখানে যাবে আর কি। এবার বলেন গ উত্তর। একজন বলছে সঠিক উত্তর গ, কিন্তু ভুল উত্তর হয়েছে। যাক, আমি দেখা দিচ্ছি তাহলে সঠিক উত্তর কোনটা। এই যে এটা তো 3.5, এটা মূন্য, এটাও কি এই কিউবিক রুট 64। কিউবিক রুট 64 দেখেন, 2 কিউব এটা মান হলো 8, 3 কিউবের মান কত? 27, 4 কিউবের মান হলো 64। তার মানে এই যে কিউবিক রুট 64 কে আমরা এভাবে লিখতে পারি যে কিউবিক রুট এটা হলো 4 কিউব। তাহলে 4 কিউবকে কিউবিক রুট মানে হলো 1/3, এটার মান হলো 1/3, 3 কাটা যায়, উত্তর থাকে 4। এটা কি? মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। বাকি থাকে √7, এইটাকে অবশ্যই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এটা অবশ্যই কি সংখ্যা? এটা উত্তর। উত্তর কি এটা? এটা একটা অমূলদ সংখ্যা, শিওর। আব্দুর রাজ্জাক বুঝতে পারছেন? আর কেউ কমেন্টস করেন নাই? বোঝা গেল কিনা? এটা অমূলদ সংখ্যা, কারণ এটা মূলদ, এটা মূলদ, এটা মূলদ। ভগ্নাংশ হলে তো মূলদ হবেই, ভগ্নাংশ মানেই মূলদ। এইগুলো ভগ্নাংশ, কিন্তু উপরে রুট আছে, নিচেও রুট আছে। আবার এটাকে ছোট করা যায় না, যে √7 কে তো কিছু করা যায় না, ভগ্নাংশ বানানো যায় না, √7 হিজিবিজি। কিন্তু 3.25 পূর্ণ সংখ্যা, পূর্ণ সসীম দশমিক। আর এটা কি? পূর্ণ, এটা 4 আসে, 4। ঠিক আছে, এটা মূলদ সংখ্যা। এটা এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা আসি, এটা উত্তর দেন। এটা কোনটা মূলদ সংখ্যা? এখান থেকে দেখেন সবগুলো রুট আছে, √27, √48, √8/27, আর এখানে 27/48 দিছে। কোনটা তাহলে? খ উত্তর। হ্যাঁ, আব্দুর রাজ্জাক এবার বুঝতে পারছে। এবার উত্তর দেন তো, এর মধ্যে কোনটা মূলদ? কোনটি মূলদ সংখ্যা? উত্তর দেন, কোনটি মূলদ সংখ্যা? 4টা অপশন আছে। উত্তর দেওয়ার চেষ্টা করুন। প্রথমে আমি বলি, এইটা তো 27, 27, এটা দেখেন রুটের মধ্যে যদি 25 থাকতো, রুটের মধ্যে যদি 25 থাকতো তাহলে তো মূলদ 5 হইতো। রুটের মধ্যে 36 থাকলে হয় 6। কিন্তু 27কে লেখা যায় না, বর্গ সংখ্যা বানানো যায় না, 27কে বর্গ বানানো যায় না, তাই এটা মূলদ না, এটা মূলদ না, এটা বাদ বাদ। 48 যদি 49 হইতো তাহলে এটা 7, কিন্তু 48 হয় না, এটা বাদ। আবার দেখেন রুটের মধ্যে যদি 9 হইতো তাহলে 3 হইতো, কিন্তু 8, 27 এটা কি? এটা অমূলদ সংখ্যা, বাদ থাকলো এটা। এখন এটা কেমনে মূলদ? বুঝবো কেমনে এটা মূলদ কেমনে? দেখেন বিষয়টা, এটাকে আমরা √27কে এই এইভাবে, এই সংখ্যাটাকে এইভাবে লেখা যায় 27/48, 27 কি 48, এভাবে লেখা যায়। দুইটাকে লেখা যায়। 3 দিয়ে কাটলে 3 নং 27, 3 ষোলং 48, 3 দিয়ে কাটলাম, তাহলে থাকে কি? রুটের মধ্যে 9/16, √9 মানে 3, √9 মানে 3, আর √16 মানে 4, 3/4 থাকে। 3/4 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ ভগ্নাংশ সংখ্যা। তো এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আসলে বুঝতে পারছেন আব্দুর রাজ্জাক? বোঝা গেল কিনা? এটা দেখতে
এইটা দেখতে সবগুলো অমূলত মনে হয়, কিন্তু এটা কি 27/48 হওয়ার কারণে কাটাকাটি যায়, তাহলে 9/16 থাকে। 9/16 মানে 3/4 রুটের মধ্যে, তাহলে কি উত্তর হল 3/4 একটি মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন, বোঝা গেছে? নয়ন হালাদার। এবার লাস্ট প্রশ্ন, তাহলে 27/48, তাহলে রুটের মধ্যে যদি এরকম কাটাকাটি যাওয়ার পরে যদি থেকে যায়, দেখবেন ভগ্নাংশ হয়ে গেছে, তাহলে মূলদ হবে। পূর্ণ ভগ্নাংশ, উপরে নিচে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ হলে মূলদ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ কোনটা সেটা বলতে চাচ্ছি, অমূলদ সংখ্যা। এবার উত্তর দেন। দেখেন, প্রথম আমি এটা উত্তর ব্যাখ্যা করি। এটা কিউবিক রুট, এই যে একের কিউব, কিউবিক রুটের ক্ষেত্রে গণসংখ্যা মনে রাখতে হবে কয়েকটা। দুইয়ের কিউব হলো 8, 3-এর কিউব হলো 27, হ্যাঁ, আর কি 4-এর কিউব হলো 64। তার মানে হলো এই যে কিউবিক রুট 8 এটার মান হলো 2, কিউবিক রুট 27 এটার মান হলো 3, কিউবিক রুট 64 এটার মান হলো 4, এরকম আর কি। তো এটা তো পূর্ণ সংখ্যা হয়ে গেছে। কি সংখ্যা হয়ে গেছে? পূর্ণ সংখ্যা। এটা কি মূলদ না? এটা অমূলদ বলছিল, এটা মূলদ সংখ্যা, এটা উত্তর না। এবার দেখেন, এটাও তাই, এটাও এই দুটো বাদ, এই দুটো বাদ। এবার এইটা রুটের মধ্যে 25 থাকলে, রুটের মধ্যে 25 থাকলে কি হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে? 3 গুণ 5/9, তাহলে 3 3 কাটা 3, তাহলে উত্তর হবে 5/3। এই তো, এটা মূলত এটাও না উত্তর। বাকি থাকলো এইটা, এটার 27 রুটের মধ্যে 27 25 হলে 5 হয়ে যেত, কিন্তু 27 হয় না। এটা অমূলদ সংখ্যাটা উত্তর, এটা অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। চমৎকার আলোচনা। আপনারা একটু যারা পরে আসছেন তারা একটু শেয়ার দিয়ে রাখবেন, হ্যাঁ। আমরা নিয়মিত গণিত নিয়ে আলোচনা করবো, এখন মাঝে মাঝেই গণিত নিয়ে লাইভে আসবো। আপনারা সাথে থাকবেন, কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন। কিছু বেসিক শেখা হলো, অঙ্ক প্র্যাকটিস, অঙ্ক মানেই হলো প্র্যাকটিস, যেভাবেই হোক প্র্যাকটিস, একা একা হোক, আর যদি কারোর সাথে হয় উস্তাদের সাথে, তাহলে ভালো হয়। হ্যাঁ, গণিত প্র্যাকটিসে ভালো হয়ে যায়। হ্যাঁ, একটা দুটো প্রশ্ন আপনি পরীক্ষায় এসে গেল, হ্যাঁ, আপনি শিখছিলেন কোন জায়গা থেকে, কাজে দিবে। তাহলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাহলে ক্লাস, পড়ালেখা অনলাইনে আজে বাজে সময় না নষ্ট না করে, হ্যাঁ, ফেসবুক ইউটিউব না দেখে যদি একটা ক্লাস পান, একটু দেখলেন 2-4 মিনিট, একটা প্রশ্ন পরীক্ষায় কমন পড়ে যেতে পারে। ঠিক আছে? তা আমরা জেনেসিস বিসিএস কেয়ারের পেজে মাঝে মাঝে লাইভে থাকবো, অন্যান্য সাবজেক্ট নিয়েও থাকবেন, আমি গণিত নিয়ে থাকি মাঝে মাঝেই, সামনে আরো ভবিষ্যতে থাকবো। আপনারা সবাই আমাদের পেজের সাথে থাকবেন, জেনেসিস বিসিএস কেয়ারের সাথে থাকবেন। কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হলে জেনেসিসের সাথে থাকতে হবে। জেনেসিস বাংলাদেশে অন্যতম একটি বলা যায় মান যদি বলেন, কোয়ালিটির মান চিন্তা করেন, তাহলে জেনেসিস ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। যারা জেনেসিসে কাজ করেছেন, জেনেসিসের মধ্যে আইডিয়া আছে, তারা খোঁজ নিয়ে দেখবেন, জেনেসিস অন্যতম সেরা সব দিক দিয়ে, সব কিছু মিলে। তাহলে আপনারা জেনেসিসের সাথে থাকবেন। সবার সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত এটা উত্তর ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।